আমরা খবরে যা দেখি ইরান ইসরায়েল সংঘাতের আসল গল্পটা কিন্তু তার চেয়েও অনেক বেশি জটিল। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এই লড়াইয়ের আসল কারণটা ঠিক কি? চলুন আজ সেই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। প্রায়ই শোনা যায় এটা নাকি একটা ধর্মীয় যুদ্ধ, মানে সেই প্রাচীন কাল থেকে চলে আসা বিশ্বাসের লড়াই। কিন্তু একটা জিনিস ভাবুন তো, শুধু ধর্মের জন্য কোনো দেশ কি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বা নিজের অর্থনীতিকে এত বড় ঝুঁকির মধ্যে ফেলে? না, আসল খেলাটা অন্য জায়গায়, আর সেটা অনেক বেশি বাস্তব। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এই যুদ্ধটা হাজার হাজার মাইল দূরে হচ্ছে বলে আমাদের কিছু যায় আসে না। একদম ভুল। এর প্রভাব কিন্তু সরাসরি আমাদের পকেটে এসে লাগছে। কিভাবে? ওই যে গাড়ির তেলের দাম বাড়ছে, শেয়ার বাজারে ধস নামছে, এমনকি চাল ডালের দামেও এর আজ পাওয়া যাচ্ছে। এই যে এত শত্রুতা, এর শুরুটা কোথায়? এর জন্য আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে, আর আসল ঘটনাটা জানলে বেশ অবাক হতে হয়। শুনলে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু একটা সময় ছিল, মানে ১৯৭৯ সালের আগে, যখন ইরান আর ইসরায়েল ছিল একে অপরের খুব কাছের বন্ধু। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইরান দিত ইসরায়েলকে তেল, আর তার বদলে ইসরায়েল দিত ইরানকে অত্যাধুনিক অস্ত্র। ভাবা যায়? কিন্তু তারপর এলো ১৯৭৯ সাল। ইরানে হলো ইসলামিক বিপ্লব, শাহের পতন ঘটল, আর ক্ষমতায় এলেন আয়াতুল্লাহ খোমেনি। ব্যাস, এক রাতেই পুরো দৃশ্যপট ১৮০ ডিগ্রি ঘুরে গেল। বন্ধু হয়ে গেল পরম শত্রু, আর সেই যে শত্রুতার শুরু, তা আজও ৪৫ বছর ধরে চলছে। এই সংঘাতটাকে বুঝতে হলে এটাকে একটা পেঁয়াজের মতো ভাবতে হবে, যার ৩টে স্তর আছে, আর এই ৩টে স্তরই খবরের কাগজের বড় বড় হেডলাইনের পেছনে চাপা পড়ে থাকে। চলুন এক এক করে সেই স্তরগুলো খোলা যাক। প্রথম স্তর, আর সম্ভবত সবচেয়ে বিপজ্জনক স্তরটা হল নিউক্লিয়ার রেস, মানে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা। এটা অনেকটা স্লো মোশনে চলা একটা দাবার চালের মতো, যেখানে একটা ভুলচাল মানেই কিন্তু সর্বনাশ। দেখুন, ইরান সবসময় বলে যে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামটা শান্তির জন্য, মানে বিদ্যুৎ বানানোর জন্য। কিন্তু আসল ঘটনাটা হলো তারা ইউরেনিয়ামকে ৬০% পর্যন্ত বিশুদ্ধ করে ফেলেছে, আর পরমাণু বোমা বানাতে লাগে ৯০%, মানে একদম দোরগোড়ায় পৌঁছে গেছে তারা। এবার মুদ্রার অপর পিঠটা দেখি। ইসরায়েল কিন্তু এই অঞ্চলের একমাত্র দেশ যাদের কাছে পারমাণবিক বোমা আছে, যদিও তারা কখনো সরাসরি স্বীকার করে না। ধারণা করা হয় তাদের হাতে ৮০ থেকে ৪০০টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে। তো বুঝতেই পারছেন, ঠিক এই কারণে ইরান পারমাণবিক শক্তিধর হয়ে উঠুক, এটা তারা কোনোভাবেই চায় না। এটাকে তারা নিজেদের অস্তিত্বের সংকট হিসাবে দেখে। আচ্ছা, নিউক্লিয়ার ইস্যু তো গেল, এবার আসা যাক দ্বিতীয় স্তরে। এটা হলো পুরো মধ্যপ্রাচ্যে কে বস হবে সেই লড়াই। আর এই যুদ্ধটা কিন্তু সরাসরি হচ্ছে না, এটা একটা শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ, যা লড়া হচ্ছে অন্যদেরকে দিয়ে। ইরান একটা দারুণ চাল চেলেছে। তারা নিজেরা সরাসরি লড়াইয়ে না গিয়ে একটা প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেছে, যেটাকে তারা বলে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। মানে কি? মানে হলো লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুথি, এই সব গোষ্ঠীগুলোকে তারা অস্ত্র আর টাকা দিয়ে সাহায্য করে, আর এদেরকে দিয়েই ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলার একটা চেষ্টা চালায়। ব্যাপারটা অনেকটা এরকম। কল্পনা করুন, আপনার প্রতিযোগী আপনার অফিসের চারপাশের সমস্ত বিল্ডিংয়ে গোপনে তার লোক বসিয়ে দিয়েছে, যারা আপনার প্রতিটি আনাগোনার উপর নজর রাখছে। ঠিক এই কাজটাই ইরান করছে। এই প্রক্সিগুলোর মাধ্যমে ইসরায়েলকে সবসময় একটা চাপের মধ্যে রাখছে। তো পারমাণবিক অস্ত্র গেল, আঞ্চলিক ক্ষমতার লড়াই গেল, এবার আসছে তৃতীয় এবং চূড়ান্ত স্তর, টাকা, মানে অর্থনীতি। এই স্তরটাই আসলে সামরিক আর রাজনৈতিক লড়াইকে সরাসরি বিশ্ব অর্থনীতির সাথে জুড়ে দেয়। এই যে হরমুজ প্রণালী, এটা হলো বিশ্ব অর্থনীতির একটা গলার কাটার মতো। কেন? কারণ সারা পৃথিবীর মোট তেলের 1/5 মানে 20% এই সরু রাস্তাটা দিয়েই যায়, আর এই রাস্তার একপাশে বসে আছে ইরান। তার মানে ইরান চাইলে কিন্তু পুরো বিশ্বের তেলের সাপ্লাই লাইন বন্ধ করে দিতে পারে। কি বিশাল একটা ক্ষমতা ভাবুন তো। তো এই যে এত কিছু হচ্ছে, এর ফলে আসলে কি হচ্ছে? মানে এর প্রভাবটা বিশ্বজুড়ে কিভাবে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ভারতের মতো দেশগুলোর জন্য এর মানেটা কি? যখনই মধ্যপ্রাচ্যে একটু উত্তেজনা বাড়ে, সাথে সাথে পুরো বিশ্বের বাজারে এর প্রভাব পড়ে। এটা একটা বাধা ধরা নিয়ম। তেলের দাম লাফিয়ে বাড়ে, অস্ত্রের ব্যবসা করে যে কোম্পানিগুলো, তাদের শেয়ারের দাম বেড়ে যায়, মানুষ ভরে সোনা কেনা শুরু করে, তাই সোনার দামও বাড়ে, আর আমাদের মতো দেশগুলোর টাকার দাম ডলারের তুলনায় কমে যায়। ভারতের মতো দেশের জন্য এটা একটা বিরাট সমস্যা, কারণ আমাদের মোট তেলের 85% বাইরে থেকে কিনে আনতে হয়। তো যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তার মানে হলো আমাদের পেট্রোল পাম্পে তেলের দাম বাড়ে,
আর তেলের দাম বাড়া মানে শুধু গাড়ি চালানোর খরচ বাড়া নয়, এর মানে হলো বাস ভাড়া বাড়ে, ট্রাক ভাড়া বাড়ে, আর তার ফলে বাজারে সবকিছুর দাম বেড়ে যায়। এতক্ষণ তো আমরা সংঘাতের কারণগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এবার এমন একটা দিকের কথা বলা যাক যা শুনলে হয়তো একটু ধাক্কা লাগতে পারে। একটা অদ্ভুত সত্যি যা সহজে কেউ আলোচনা করতে চায় না। আচ্ছা, এমনটা কি হতে পারে যে ইরান বা ইসরায়েল কোনো পক্ষই আসলে এই যুদ্ধটা পুরোপুরি শেষ করতে চায় না? এই ব্যাপারটাকে বলা হয় দি প্যারাডক্স অফ ম্যাক্সিমাম টেনশন, মানে একটা অদ্ভুত পরিস্থিতি যেখানে যুদ্ধটাকে ঠিক ততটাই গরম রাখা হয় যাতে দুই দেশের নেতারাই নিজেদের ক্ষমতা ধরে রাখতে পারে, কিন্তু এতটাও গরম করা হয় না যাতে সবকিছু ধ্বংস হয়ে যায়, মানে একটা নিয়ন্ত্রিত শত্রুতা। ব্যাপারটা দুই পক্ষের জন্যই সুবিধাজনক। কিভাবে? দেখুন, ইরানের সরকার দেশের মানুষকে এক রাখতে ইসরায়েল নামের একটা বাইরের শত্রু দেখায়, এতে তাদের শাসন চালানো সহজ হয়। আবার অন্যদিকে ইসরায়েলের সরকার ইরানের হুমকি দেখিয়ে নিজেদের সামরিক বাজেট বাড়ায়, দেশের মধ্যে রাজনৈতিক ঐক্য ধরে রাখে, আর সবচেয়ে বড় কথা, আমেরিকার কাছ থেকে নিরবচ্ছিন্ন সমর্থন আদায় করে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? চলুন সবটা একবার এক জায়গায় নিয়ে আসি। তো আসল গল্পটা হলো ১. এটা একটা নিউক্লিয়ার আর্মস রেস। ২. এটা মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তারের লড়াই। ৩. এটা তেলের সাপ্লাই লাইন নিয়ে একটা বিরাট দাবার চাল। আর ৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা এমন একটা রাজনৈতিক অচলাবস্থা যা দুই পক্ষের জন্যই কোনো না কোনোভাবে দরকারি। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে থামে, এই সংঘাতের শেষ কোথায়? এটা কি একটা সর্বাত্মক যুদ্ধের দিকে যাবে, নাকি এই আগুনটা এভাবেই ধিকি ধিকি করে জ্বলতে থাকবে? এর উত্তরের উপরেই কিন্তু শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।